হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়েন্স ওয়ার্ল্ড। আমি পৃথ্বীশ প্রামাণিক, আর আমরা সার্কুলার মোশন নিয়ে ডিসকাস করছি। সার্কুলার মোশন প্রায় আমরা এন্ডে চলে এসেছি একদম, আর তেমন কিছু নেই বললেই চলে। প্রবলেম সেট 2 এর বাকি যে অঙ্কগুলো আমরা করা হয়নি, সেই অঙ্কগুলো আজকে আমরা করার পরেই এই চ্যাপ্টারটার ইতি ঘোষণা করব। ওকে, সো উইথাউট এনি ডিলে, উইথ এ নিউ পজিটিভ এনার্জি, লেটস স্টার্ট। সো ফার্স্ট অঙ্কটা কি, মানে আমাদের 8 পর্যন্ত মনে হয় অঙ্কগুলো করা হয়েছিল। 8-এর পরে যে অঙ্কটা আছে 9 নম্বর অঙ্কটা, সেটা বলছে একটি চাকা মিনিটে 400 বার আবর্তন করে এবং 4 সেকেন্ডে এর দ্রুতি বৃদ্ধি পেয়ে মিনিটে 600 বার হলো। ওকে, তাহলে কৌণিক ত্বরণ এবং ওই সময় মোট আবর্তন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এতদিন আশা করছি ফর্মুলাগুলো একদম তোমাদের ঠোঁটস্থ হয়ে গেছে। সো দেখি শুরু করা যাক। তাহলে বলেছে যে একটি চাকা, এটা 9 নম্বর অঙ্ক, চাকার কম্পাঙ্ক বলে দিয়েছে, আমাকে কৌণিক বেগ বার করে নিতে হবে, ওমেগা ইকুয়াল টু 2πn। সো দেখলাম, আমি ধরলাম প্রাথমিক কম্পাঙ্ক, প্রাথমিক, আই হোপ ক্লিয়ার। ওকে, কম্পাঙ্ক 1 ইকুয়াল টু কত বলেছে, 400 আরপিএম, মিনিটে বলেছে 400 আরপিএম। স্যার এটাকে যদি আমি আরপিএসে করি তো 400/60 আরপিএস। ওকে, নো প্রবলেম। আর অন্তিম কম্পাঙ্ক বা এইটাই হচ্ছে কত সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বলেছে নাকি, 4 সেকেন্ড পরে দ্রুতি বৃদ্ধি পেয়ে, মানে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে 4 সেকেন্ড পর। 4 সেকেন্ড পর অন্তিম কম্পাঙ্ক কত বলেছে বলো, n2 ইকুয়াল টু 600 আরপিএম। 600, তাহলে 600/60 আরপিএস। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখব যে তার প্রাথমিক, তাহলে প্রাথমিক কৌণিক বেগ কত, প্রাথমিক কৌণিক বেগ। কারণ আমাকে ত্বরণ বার করতে বলেছে, ত্বরণ বার করার মানে আমি ফর্মুলা জানি, আলফা ইকুয়াল টু ω2 - ω1/t। টি হচ্ছে সময়, ω2 হচ্ছে অন্তিম কৌণিক বেগ, ω1 হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ। ওকে, সো দেখো এখানে হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ ω1 ইকুয়াল টু 2π 400/60। তো দেখো পাই মানে 0 0 কেটে দিলাম, আর 2 3 40π/3 র্যাড পার সেকেন্ড। আর অন্তিম কৌণিক বেগ কত দাঁড়াচ্ছে বলো, অন্তিম কৌণিক বেগ ω2 ইকুয়াল টু 2π 600/60। আমি আর কাটছি না, হ্যাঁ, 60π/3 রাখলাম, হর দুটোকে এক করলাম, তাতে আমাকে বিয়োগ করতে সুবিধা হবে। এবার আমাকে বার করতে বলেছে কৌণিক ত্বরণ, 1 নাম্বার প্রশ্ন এটা। কৌণিক ত্বরণ ফর্মুলা জানি, আলফা ইকুয়াল টু ω2 - ω1/t। ω2 বলেছে কত বলো, ω2 বলেছে দেখো, ω2 মান আমরা বার করলাম 60π/3 মাইনাস ω1 এর মান বার করলাম দেখো 40π/3 বা টি কত বলেছে 4 সেকেন্ড। সিম্পলি বিয়োগটা হচ্ছে 20π/3 ইন্টু 4 ইন্টু দেখো 3 4 5 20 5π/3, 5π/3। ক্যালকুলেটার বসিয়ে তুমি সমাধানটা করে নেবে, তুমি দেখবে যে উত্তরটা আসবে 5 ইন্টু π/3 5.23 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। 5.23 মানে 5.236 5.236 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার কার ভ্যালু এলো, এটা আমার আলফার ভ্যালু। সো ফার্স্ট অ্যান্সার, এটা হচ্ছে কৌণিক ত্বরণ, সেটা হচ্ছে এত। খুব সহজ অঙ্ক, আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। কি বলেছে যে ওই সময়ে মোট আবর্তন সংখ্যা নির্ণয় করো। আবর্তন সংখ্যার ফর্মুলা আমি বলেছিলাম θ/2π। আবর্তন সংখ্যা বা রেভলিউশন নাম্বার, আবর্তন সংখ্যা সমান θ/2π। থিটা আমাকে বার করে নিতে হবে এক্ষেত্রে। থিটা হচ্ছে কৌণিক সরণের পরিমাণ। থিটা সমান কি, আমরা একটা ফর্মুলা লিখেছিলাম ω2² ইকুয়াল টু ω1² প্লাস 2α থিটা, তাই তো? এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে আমি এখান থেকে সিম্পলি থিটার মানটা বার করে নিতে পারবো, ω2² মাইনাস ω1²/2α। সো এখানে মানগুলো বসিয়ে পাই। ω2² ভ্যালু কত আছে দেখো, ω2 মানে হচ্ছে 60π, তো 3600π²/9
মাইনাস 1600 পাই স্কোয়ার/9/2 × 5 পাই/3, আলফার মান আমি বার করলাম 5 পাই/3। এই মানটা আমি বসাচ্ছি না কিন্তু, তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। হ্যাঁ, সো আমি একটু রাফ করছি এদিকে। দেখো এখান থেকে কি পাচ্ছি, তাহলে এদিকে আসে 2000 পাই স্কোয়ার/9/2 × 5 পাই/3, তাই তো। তো আমি একটু সিম্পলিফাই করে নেবো এটাকে, 2000 পাই স্কোয়ার × 3/9 × 2 × 5 পাই, এটা হলো থিটা ভ্যালু। তাহলে আবর্তন সংখ্যা সমান হচ্ছে θ/2 পাই। তাহলে 2000 পাই স্কোয়ার × 3/9 × 2 × 5 পাই × 2 পাই। দেখো পাই স্কোয়ার কেটে যাচ্ছে, 3 3 9, 2000 আর 5 2 10, একটা শূন্য কাটবে, মানে 100/3, মানে 3 33 মানে 33। দেখো এইটা তাহলে আমি পেলাম 33.3 বার সে কিন্তু আবর্তন করবে, বা তার আবর্তন সংখ্যা 33.3 ওই সার্টেন টাইমের মধ্যে। ওকে, সো 33.3 আনসার আছে কি? হ্যাঁ 33.3 আছে, তার আবর্তন সংখ্যা 33.3। তাহলে ওই সময় বা 4 সেকেন্ড সময়ে এত কম্পাঙ্ক থেকে এত কম্পাঙ্কে, মানে 400 আরপিএম থেকে 600 আরপিএম যাওয়ার পথে তার যেটা তুমি বলতে পারো আবর্তন সংখ্যা, সেটা হচ্ছে 33.3 বার। ওকে, সো এই সংক্রান্ত করার কোনো প্রবলেম থাকার কথা নয়, সহজ অঙ্ক, সহজে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো কি বলছে, যে 10 নম্বর অঙ্ক, একটি 26 সেন্টিমিটার দীর্ঘ তারের এক প্রান্ত ও বিন্দুতে আটকানো আছে এবং অপর প্রান্ত থেকে একটি বল ঝোলানো আছে। ও বিন্দু কি বলছে, যে ও বিন্দু থেকে বল ঝোলানো আছে। আচ্ছা, ও বিন্দু থেকে উলম্বভাবে নিচের দিকে অবস্থিত কোনো বিন্দু সি এর সাপেক্ষে বলটি অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে উলম্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আবর্তন করার ফলে বলটি দুদিন নির্ণয় করো। ঠিক আছে, আমি একটু একটু করে পড়ে প্রথমে চিত্রাঙ্কন করছি। দেখো এই অঙ্কগুলো কিন্তু সিমিলার টাইপের অঙ্ক। হ্যাঁ, এর আগে ভিডিওতে আমি যেটা 8-এর অঙ্কটা, মনে হয় 6-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা যেভাবে করেছিলাম, সেই একই প্রসেসে হবে, চিত্র একই হবে। ঠিক আছে, তো দেখো বেশি টাইম নেবো না। দেখো কি বলছে, 10-এর অঙ্ক আই থিঙ্ক। হ্যাঁ, একটা বস্তুকণা 26 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের এক প্রান্তে। তাহলে দেখলাম এখানে একটা আলম্ব আছে বা কোনো একটা ঝোলানোর ব্যবস্থা আছে। এখানে ও একটা পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে একটা 26 সেন্টিমিটার দীর্ঘ সুতো আছে বা তার আছে, কি সে যাই হোক, সুতো বা তার, সেটা আমাদের আলোচনা বিষয় নয়। 26 সেন্টিমিটার দীর্ঘ, তাই তো 26 সেন্টিমিটার। হ্যাঁ, তো সুতোটা এল লেন্থ সমান হচ্ছে 26 সেন্টিমিটার, নো প্রবলেম। আচ্ছা, এবার কি হচ্ছে, এইখানে একটা বল ঝোলানো আছে, এখানে একটা বল ঝোলানো আছে। আচ্ছা, এবার কি বলছে, এই যে বলটা ঝোলানো আছে ও বিন্দু থেকে আটকানো, এবং ও বিন্দু থেকে সাপেক্ষে সি হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে এই একটা ও বিন্দু থেকে নিচের দিকে উলম্ব হবে, সি হচ্ছে একটা বিন্দু, উলম্বভাবে বলেছে কিন্তু, হ্যাঁ মানে লম্বলম্বী হবে। ও বিন্দু তার একদম উলম্ব হবে, সি একটা বিন্দু, এবং এই সি বিন্দু সাপেক্ষে এই বলটা একটা অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরতে পারে এরকমভাবে, এই পথে ঘুরতে পারে। তো কোনো একটা মোমেন্টে তার সেই বলটা এখানে আসবে, তো সুতরাং যখন এদিকে ঘুরবে তখন তো সে এইরকমভাবে ঘুরছে, এরকমভাবে। আই থিঙ্ক আমার কাছে কিছু নেই, বেশ যাই হোক, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই, আমি এখান থেকে ঝুলিয়ে রেখেছি, এখান থেকে আমি ঝুলিয়ে রেখেছি। কিছু কি আছে আমার কাছে? হ্যাঁ আছে, 1 মিনিট। আচ্ছা, যাই হোক, চার্জারটা পেয়েছি হাতের কাছে। হ্যাঁ দেখো, এইটাকে ধরো আমি মানে এইটাকে আমি এরকমভাবে ঘোরাচ্ছি, একটা এইরকমভাবে আমি হাতটা হচ্ছে আমার ও পয়েন্ট, সি হচ্ছে এই ধরো এইখানে যেটা ঝুলছে সেটা হচ্ছে সি, বা এখানে এই পয়েন্টটা সি। এই পয়েন্টটাকে সাপেক্ষে, এই পয়েন্টটা সাপেক্ষে এরকমভাবে সে ঘুরছে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমার হাতটা যেখানে আছে পয়সা না, সেটা সি। সো তাকে এমনিভাবে ঘুরছে, তাহলে কোনো একটা মুহূর্তে সে এখানেও আসবে, মানে এখানে আসবে। এরকমভাবে যখন ঘুরছে তখন কোনো একটা সার্টেন মোমেন্টে তো সে এখানেও আসবে, আবার এদিকে যাবে, মানে একটা সার্কুলার পথ কিন্তু সে অতিক্রম করছে, সেটা অনুভূমিক। বেশ ঠিক আছে, এটাই আমাদের অঙ্কর আলোচ্য বিষয়। একটা এখানে তো আমি ধরলাম এইখানে যখন সে এসছে, এখানে যখন এসছে তখন সুতো দৈর্ঘ্য এলই থাকবে, সুতো দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হবে না, সুতো দৈর্ঘ্য এলই থাকবে। ওকে, নো প্রবলেম। আমি যখন এটাকে সুতো দৈর্ঘ্য ধরলাম এল, তাহলে এইখানে বস্তুটা আছে, বস্তুটা ভর সবসময় উলম্বভাবে নিচের দিকে কাজ করবে। কত হবে? ভর ধরলাম এম,
তাহলে এম জি নিচে কাজ করবে, আর এইটা এল, তাহলে এই যে এইদিকে এটা হচ্ছে বৃত্তাকার পথের রেডিয়াস আর, আর কত হবে, আর আর আমি বলেছিলাম এলের মধ্যে সম্পর্ক পাবো, আর সমান হচ্ছে এল সাইন থিটা। দেখো এলটাকে আমি যদি দুটো অংশে ভাগ করি তাহলে পাবো। আবার একই রকমভাবে আমি সুতোর টান কিন্তু এইদিকে কাজ করবে, সুতোর টান এদিকে কাজ করবে। সুতোর টানকে আমি দুটো অংশে ভাগ করতে, হ্যাঁ এবং হ্যাঁ আরটা বলে দিয়েছি এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে উলম্বের সঙ্গে যে কোণটা সেটা বলে দিয়েছে 30°, যেটা আমাকে বার করতে হলো না, সবচেয়ে সহজ মানে সবচেয়ে মেন যেটা সেটা বলে দিয়েছে। তো 30° মানে কি, আমরা এটাকে দুটো উপাংশে ভাগ করার চেষ্টা করবো, এইটাও 30° হবে, সো এইটা হবে টি cos 30°, আর এটা হবে এই উপাংশটা টি সাইন 30°। ব্যাস আমার চিত্রাঙ্কন মোটামুটি কমপ্লিট। চিত্র বুঝতে পারছো তো? ও বিন্দু থেকে একটা সুতোর সাহায্যে 26 সেন্টিমিটার দীর্ঘ সুতোর সাহায্যে আমি এটাকে ঝুলিয়ে দিয়েছি, সেই সুতোটা একটা সি বিন্দু সাপেক্ষে একটা অনুভূমি বৃত্তাকার পথে রোটেট করছে, এবং সার্টেন কোনো একটা মোমেন্টে তার সুতোর ভর নিচের দিকে এমডি কাজ করবে, এবং ঊর্ধ্ব দিকে সুতোর টানে একটা উপাংশ কাজ করবে টি cos 30°, উলম্বের সঙ্গে কোণ 30° বলে দিয়েছে, আর এদিকে আর যেটা বৃত্তাকার পথের রেডিয়াস সেটা হচ্ছে এল সাইন থিটা, মানে এল সাইন 30°। ওকে, নো প্রবলেম, বেশ, থ্যাংক ইউ। এবার আমি ইকুয়েশন অফ মোশনগুলো লেখার চেষ্টা করব। আজকে মানে আমার ঠান্ডা লেগেছে, একটু গলাটা বসে আছে, হ্যাঁ, তো একটু যদি নয়েজ হয় ভয়েসে, সো প্লিজ সেটা মার্সিফুল। ওকে, বেশ, তাহলে যেহেতু কোনো উলম্ব গতি নেই, উলম্ব গতি তো নেই, তো সেটা টি cos থিটা উইল বি ব্যালেন্সড বাই এমজি, ঠিক আছে। আরটা হবে কি টি সাইন থিটা সমান হচ্ছে এম, হ্যাঁ, এবং আমাকে কি বার করতে বলেছে এক্ষেত্রে, সেটা হচ্ছে যে বলটি দ্রুতি বার করতে বলেছে, তো এর ভি, এবং তাহলে যদি ভি হয় তাহলে বলটার যদি আমি দিলাম দ্রুতি ভি, তাহলে তার এদিকে একটা অপকেন্দ্র বল অনুভব করবে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আমি দেখছি এদিকে এম ভি স্কোয়ার বাই আর অপকেন্দ্র বলটাই তাকে মানে যে টানের যে টি সাইন থিটা উপাংশটা, সে টি সাইন 30° উপাংশটা, এটাই তাকে প্রয়োজনীয় অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলে সরবরাহ করবে। তাহলে এম ভি স্কোয়ার আর মানে এল সাইন থিটা, আর এই জায়গায় এল সাইন থিটা বসে দিলাম, ঠিক আছে। আর সাইন থিটাই বা কেন বসাবো, আমি সাইন 30° বসে দিলাম, ঠিক আছে। সো এতটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে এইটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। আমি 1কে 2 মানে 2কে 1 দিয়ে ভাগ করতে পারি, মানে 2/1 করে পাই, 2/1 করে পাই। দেখো কী হচ্ছে, এম ভি স্কোয়ার, প্রত্যেকটা স্টেপ আমি দেখাচ্ছি, হ্যাঁ, এল সাইন থিটা বাই এম জি সমান কী হচ্ছে দেখো, টি সাইন থিটা বাই টি কস থিটা, এল সাইন 30°, ঠিক আছে। তাহলে দেখো এম ভি স্কোয়ার মানে এম কেটে যাচ্ছে, ভি স্কোয়ার বাই এল সাইন 30° ইন্টু জি ইকাল টু টি সাইন 30 মানে টি কেটে যাচ্ছে, আর ট্যান 30°। সো ভি স্কোয়ার ইকাল টু এল সাইন 30° ইন্টু জি ইন্টু ট্যান 30°, ঠিক আছে। ওর ভি স্কোয়ার ইকাল টু, দেখো সাইন 30° ট্যান 30° কত পড়ে থাকবে, দোকানে আমি প্রত্যেকটা মান বসে দিচ্ছি। এর মান দেখো বলে দিয়েছে 26 সেন্টিমিটার, এর মান 26 সেন্টিমিটার বলে দিয়েছে। আমি সিজিএসই করছি, সাইন 30° মান হাফ, প্লাস এইদিকে তুমি দেখতে হবে জি এর মান 980, তারপরে সেই পাশে ক্যাশ করে ওকে একক এখন বসাচ্ছি না, আর ট্যান 30 মানে 1/√3। তো আমি এবার আর ক্যালকুলেশনে জটিলতা যাব না, আমাদের কাছে গণক যন্ত্র আছে, ক্যালকুলেটর আছে। সো দেখি, মাস্ট আমি এটাকে একটু সিম্পলিফাই করতে পারি 13, হ্যাঁ। তো দেখি ভি এর মানটা আসছে 13 ইন্টু 980 বাই √3। দেখো তোমরা একদম ভি এর মানটা চলে এসছে, দেখো 85.76। এখানে ভি স্কোয়ারের ভ্যালু আমরা পেলাম, তো ভি মানে কি হচ্ছে √, আর এদিকে 30, এটা 13 করে দিচ্ছি আমি, তো 13 ইন্টু 980 ইন্টু 1/√3, আমি এই ভ্যালুটা বসালাম, দিয়ে আমি কত পেলাম দেখো, ও কিছু ভুল টেপা গেছে, আচ্ছা 85.76, কি একক কি সেমি পার সেকেন্ড। সো এই ভেলোসিটিটা নিয়ে সে কিন্তু সেই মানে বৃত্তাকার পথটা আবর্তন করবে, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো, দুটো অঙ্ক পৃষ্ঠা ক্লিয়ার। ওকে, পরের অঙ্কটা দেখো, আগে আমি মুছে দিই।
বেশ, এই চিত্রটা তো খুব ইম্পর্টেন্ট চিত্র, মুছতে ইচ্ছা করছে না, তাও মুছতেই হবে, ঠিক আছে। আর একবার আঁকবো, বারবার প্র্যাকটিস হবে, আমারও ভালো তোমাদেরও ভালো, ঠিক আছে। সো নাম্বার কত, 11 নাকি, সে যাই হোক। একটি বস্তুকণা পৃথিবীর ওপর বিষুব অঞ্চলে অবস্থান করছে। পৃথিবীর ঘূর্ণনের জন্য ওই বস্তুকণা ত্বরণ নির্ণয় করো। দেওয়া আছে পৃথিবীর ব্যাস 12,800 কিমি এবং পৃথিবীর পর্যায়কাল 24 আওয়ার। ওকে, সো দেখছি আমি পৃথিবীর আকৃতি নিয়ে কোনো কমেন্ট হবে না। হুম, যে যেমন হয়েছে ওই মেলা হয়েছে, পৃথিবীর আকৃতি কোনোদিন গোল নয়, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, একে আমরা বলে থাকি জিওড, ভূগোলে পড়েছি আমরা। ওকে, সো এইটা হচ্ছে পৃথিবীর বিষুব অঞ্চল। বিষুব অঞ্চল, সো বিষুব অঞ্চল এর ব্যাস বলে দিয়েছে 12,800 কিমি। এই যে ব্যাস 2r, আর হচ্ছে ব্যাসার্ধ 12,800 কিমি। এবং পৃথিবীর পর্যায়কাল টি, মানে সে একবার পূর্ণ আবর্তন করছে, টি সমান হচ্ছে 24 আওয়ার, এটা আমরা সবাই জানি। যদি অ্যাপ্রোপ্রিয়েট 24 আওয়ার হয় না, এই জন্য লিপ ইয়ার পাই আমরা, যাই হোক। আর কি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল বলে 24 ঘন্টা, বেশ। এবং পৃথিবীর এখানে কোনো একটা বস্তুকণা আছে বিশ্বরেখার উপরে, এখানে কোনো একটা বস্তুকণা আছে। সো স্যার সেই বস্তুকণাটা কী বার করতে বলেছে, সেই বস্তুকণাটার ত্বরণ নির্ণয় করো। ত্বরণ, এর ত্বরণ বার করতে হবে। ত্বরণ বলতে এখানে আমার কিন্তু অবশ্যই সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণে আমরা ফর্মুলা কি জানি, ওমেগা স্কোয়ার আর। তার মানে আগে আমাকে পৃথিবীর কৌণিক বেগটা বার করতে হবে। আর আড়ে ভ্যালুটা তো আমি জানি, আড়ে ভ্যালুটা দেওয়া আছে আমাকে, দেখো আড়ে ভ্যালুটা হচ্ছে, তাহলে আমি বার করে দেবো ওই 12,800 বাই 2, মানে হচ্ছে 6400 কিলোমিটার। বাট আমাকে তো কিলোমিটার রাখলে হবে না, আমাকে তো একটা স্ট্যান্ডার্ড ইউনিট আনতে হবে। আমি এসআই করলাম 10³ মিটার, কিমি থেকে মিটারে 10³ গুণ করতে হবে। সো এইটা হচ্ছে আমি বার করলাম অনলি রেডিয়াস। এবার দেখো তোমাকে কি করতে হবে, এবার ওমেগা, ওমেগার মান কি জানি, ওমেগা সমান হচ্ছে 2π/t, 2π/t। তাহলে 2π/24 ঘন্টা, এটাকে কি করতে হবে 3600। 1 ঘন্টা, আমি আগে বলে দিই এটা আমি র্যাড পার সেকেন্ড একক দিব, হ্যাঁ র্যাড পার সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, সমান 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা বা 1 ডে ইকাল টু 24 × 3600 সেকেন্ড। আমি র্যাড পার সেকেন্ডে আনবো, তাহলে আমাকে তো এইটাকে আমাকে সেকেন্ডে আনতে হবে, আমাকে টাইমটা তো সেকেন্ডে আনতে হবে, তবে তো আমাকে র্যাড পার সেকেন্ড একক লেখা, মানে এককটা আমি লিখতে পারবো, তাই না। সো থ্যাংক ইউ, এটা আমি রাগ করছি, হ্যাঁ। 2π/3600 দেখো। এবার কি আসছে, এসি সমান হচ্ছে, তাহলে 4π² আমি ডাইরেক্ট বসে দিচ্ছি, 4π² / 24 × 24 / 3600 × 3600 বাই 6400 × 10³ মানছি এটা মুখে মুখে করা যাবে, বাট আমরা কেনই রিস্ক নেবো, তাই না, আমরা কেনই বা রিস্ক নেবো। সে যাই হোক, করা যাক। কিছু ঠিক আছে তো, আচ্ছা ওকে, নো প্রবলেম। দেখো ক্যালকুলেটার কিন্তু তাড়াতাড়ি চালানো শিখতে হবে, হ্যাঁ। 4 × π², ওকে, দেন যেটা আমার থাকছে নিচে কি থাকছে, এটা স্কোয়ার টার্মে থাকবে 24 × 3600 হচ্ছে 3600 ইন্টু 6400 10³ ও একটু ভুলে গেলাম, 6400 হবে না, দেখো 0.033, দেখো 0.0338, 0.0338 ইউনিট মিটার পার সেকেন্ড। ওকে, নো প্রবলেম। এইটাই হচ্ছে আমার, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর মানে অভিকেন্দ্র ত্বরণের মান বিষুব রেখায়, সেটার আমাকে 0.38 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ইম্পর্টেন্ট। সো এইটা সম্বন্ধে কারণ কোনো প্রশ্ন থাকার কথা নয়। পৃথিবীর অভিকেন্দ্র, পৃথিবী, এখানে ওমেগা স্কোয়ারের মানটা একটু বার করা কঠিন, বা ওমেগার মানটা বার করা কঠিন। ওমেগার মান হচ্ছে 2π/t, এবং এখানে পৃথিবীর যে পর্যায়কাল সেটা 24 ঘন্টা আবর্তন করে। এটাকে আমি র্যাড পার সেকেন্ড একক রেখার সময় এটাকে সেকেন্ড ইউনিটে কনভার্ট করবো 24 × 3600 করে। ওকে, কোই দিক্কত, ওকে। তারপরে অঙ্কটা দেখা যাক কি বলছে। ওই জিন্দেগি
बिछड़ना भी जरूरी है। ওকে 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 দেখো কত নম্বর অঙ্ক এটা, 12 নম্বর। কি বলছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। একটি বৃত্তাকার পথে ব্যাসার্ধ, এই তো এবার আমি ব্যাংকিং সংক্রান্ত অঙ্ক পেয়েছি। বৃত্তাকার পথে ব্যাসার্ধ 10 মিটার এবং গাড়ি 18 কিমি পার আওয়ার বেগে পাকটিকে আবর্তন করলে ওই রাস্তার প্রকৃত ব্যাংকিং কত? প্রকৃত ব্যাংকিং, ব্যাংকিং কত বলতে ব্যাংকিং কোন বলতে চাইছে এখানে, হ্যাঁ। সো দেখো বৃত্তাকার পথে রেডিয়াস বলে দিয়েছে 10 মিটার, গাড়ির বেগ বলে দিয়েছে 18 কিমি পার আওয়ার, অবশ্যই মিটার পার সেকেন্ডে করতে হবে, তোমরা ঠিকই বলেছো। আর কি বলেছে, আর 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 আবর্তন করলে বেশ, আর কিছু বলার কথাও নয় আমাদের। আমরা খুব সহজে একটা ফর্মুলা শিখেছি, সেটা হচ্ছে ট্যান থিটা। ব্যাংকিং কোণ যদি থিটা হয়, ব্যাংকিং কোণ, ব্যাংকিং অ্যাঙ্গেল থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, और বেশ ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার মান কত এখানে, 18 কিমি পার আওয়ার মানে 18 ইন্টু 1000 বাই 3600, একটা কেটে যাচ্ছে, 36 2 5 10 মানে 5 মিটার পার সেকেন্ড। সো 5 মানে 25, আর এই ভ্যালু হচ্ছে এখানে 10 ইন্টু, এখানে আমি ধরে নিচ্ছি জি কি বলে দিয়েছে, জি বলে দেয়নি, তবে জি আমি প্রায় এখানে 10 ধরে নিলাম, হ্যাঁ। জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, জি 10 ধরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা 4 और tan थीटा इक्वल टू 1/4 और थीटा इक्वल टू tan इनवर्स 1/4। সিম্পলি এটাই আমাদের অ্যান্সারে দিয়েছে, সুতরাং আমরা আর সিম্পলিফিকেশনে যাচ্ছি না, ঠিক আছে। তো এটা খুব সহজ। এই আপনি তো বলেছেন যে প্রত্যেক প্রবলেমের ছবি দরকার, হ্যাঁ ছবি দরকার, বেশ ছবি এঁকে দিচ্ছি। তোমরা সবাই ছবিটা আঁকতে হবে। একটা বৃত্তাকার পার্ক তুমি এঁকে নিতে হবে, একটা বৃত্তাকার পার্কে কোনো একটা কার্ভেচার তুমি দেখাতে পারো, বৃত্তাকার পার্ক, তার রেডিয়াস 10 মিটার, 10 মিটার, এবং এখান থেকে একটা গাড়ি আসছে কত বেগে, 18 কিমি পার আওয়ার বেগে। তাহলে এই যে ব্যাংকিং অ্যাঙ্গেল সেটা কত, ঠিক আছে, এটা বার করতে বলেছিল। সো ডায়াগ্রাম তোমরা বুঝতে পারছো। এবার আবার যদি নতুন করে বোঝা যায় তাহলে তো হবে না। সো এটা কিন্তু 3 ডাইমেনশনাল ছবি হবে, হ্যাঁ। এটা দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক ছবি হয়ে যাচ্ছে, সেই জন্য একটু অস্পষ্ট হচ্ছে, কিন্তু এরকমভাবে আমরা জাস্ট ফর্মুলায় পুট করে অঙ্কটা কিন্তু করে দিতে পারবো। তারপরে অঙ্ক, নেক্সট প্রবলেম, একটা বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 60 RPM বেগে আবর্তন করছে, ওর কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে 18 গ্রাম ভরে একটি মুদ্রা চাকতির উপর রাখা হলে মুদ্রার উপর গ্যাসের অবকেন্দ্র বলের মান। এটা খুব সহজেই হবে, দেখো ভিডিও পরীক্ষা আছে সামনে, খুব চাপ, কি হবে পরীক্ষার মতো হবে। 13 আনলাকি, 13 হয় কি আনলাকি বলে কিছু হতেই পারে। বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 60 RPM বেগে ঘুরছে, একটা বৃত্তাকার চাকতি। প্রথমে আমি চিত্রাঙ্কন করি, একটা বৃত্তাকার চাকতি। তোমরা কি মোমেন্ট অফ ইনার্সিয়া পড়েছো? হ্যাভ ইউ রেড ইট? আই হোপ সো, ইম্পর্টেন্ট। সো এখানে দেখছি যে বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটা কেন্দ্রগামী অক্ষ, এটা কেন্দ্র বৃত্তাকার চাকতি, কেন্দ্র সি সেন্টার, এবং এটা কেন্দ্রগামী অক্ষ, যাই হোক এক্স ওয়াই, তার কেন্দ্রগামী অক্ষ, কালিমা ভাব মানে কালি শেষ, তাই তো। এক্স ওয়াই তার সেন্টার, মানে সেন্টারের মধ্যে দিয়ে একটা অক্ষ কল্পনা করা হয়েছে যেটা হচ্ছে এক্স ওয়াই। তো এই অক্ষের সাপেক্ষে সে কিন্তু রোটেট করছে 60 RPM বেগে। আবার আরপিএম মানে কার একক, আরপিএম কম্পাঙ্কের একক। স্যার আপনি বলেছেন কম্পাঙ্ক থাকলে সেটাকে ওমেগা দিয়ে বলা থাকতেও পারে, সেটাকে ওমেগা করে নিতে হবে আমাকে। হ্যাঁ একদম, তোমরা ঠিক শুনেছো, বাহ মেলা কিছু শুনছো তোমরা। ওমেগা সমান 60 RPM, মানে এখানে এন সমান 60 RPM, নো প্রবলেম, খুব সহজ বানিয়ে দিয়েছে। তাহলে কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে ধরলাম, এটা এই ডিস্টেন্সটা 8 সেন্টিমিটার, এই একটা পয়েন্ট দিলাম এ। এইখানে একটা 18 গ্রাম ভরে একটা বস্তু আছে নাকি, এখানে একটা 18 গ্রাম ভরে একটা বস্তু মুদ্রা আছে। তো এখানে একটা কয়েন আছে যার ভর হচ্ছে 18 গ্রাম, এম ইকাল টু 18 গ্রাম।
তাহলে এই দিক থেকে তার উপর যে অপকেন্দ্র বলটা কে করবে বলেছে নাকি, তার উপর যে অপকেন্দ্র বলটা কে করবে তার মান, অপকেন্দ্র বলের মান এম ওমেগা স্কোয়ার আর হয় জানি। সো এর মানটা আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে। আর এর মান বলে দিয়েছে 8 সেন্টিমিটার। বেশ, ক্ষতি কি, আমি সবগুলোকে এতেই করবো, এম ইকাল টু 18 গ্রাম। ঠিক আছে, ওকে। তাহলে কি হ্যাঁ ওমেগা বার করি, ওমেগা সমান 2 পাই এন, আর 2 পাই ইন্টু 60/60 কেন করলাম, এটা আমি আরপিএসে করছি, আরপিএমে দেওয়া আছে। সো 2 পাই র্যাড পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দিচ্ছি যে এফ, যেটা এফসি বা যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল, সেটা হচ্ছে কত 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 এম ওমেগা স্কোয়ার, আর এম এর ভ্যালু কত 18, ওমেগা স্কোয়ার 4 পাই স্কোয়ার, আর ভ্যালুগুলো সব পুট করে দিয়ে আমি মানটা পাচ্ছি কিনা দেখি। কি বাজে লেখা, হ্যাঁ, ছি 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 ছি। ছি, এটাকে দেখে বুঝতেই পারি না এটা 18টা। 18 ইন্টু 4 ইন্টু পাই ইন্টু 8। তোমরা দেখতে পারো অ্যান্সারটা এসছে 5684.89 এরকম সামথিং। তো বেশ আমি লিখছি 5684, মানে 5684, ঠিক আছে, নো প্রবলেম, ওকে, লিখতে কোনো ক্ষতি নেই। 5684.89, এটা কিসে আসবে, ডাইনে। সেটা যদি আমি নিউটনে করি তাহলে 10⁻5 করতে হবে, 1 নিউটন সমান 10⁻5 ডাইন। সো এটাকে 105 মনে হচ্ছে, এই মা কি বাজে লেখা, 1 টাইম ইকাল টু 1/10⁻5 নিউটন। সো 0 পয়েন্ট এখানে 10⁻5 1 2 3 4 5 7। আমি এখানে 7 কেন করলাম, বিকজ এটা আমি যদি আসন্ন মানে আনতে চাই, দেখো এটাকে যদি 5 1 2 3 4 0.057 নিউটন, আর এই যেহেতু 6-এর পর 8 আছে গ্রেটার দ্যান 5, সো এটাকে আমি আই ক্যান রাইট ইট, ওকে। বেশ, একদম ঠিক আছে, সহজ অঙ্ক, তাড়াতাড়ি হয়ে গেল। বেশ, এবার দেখো 100 গ্রাম ভরের একটি বল, 14 নম্বর অঙ্ক, 14 ফেব্রুয়ারি, ঠিক আছে। 100 গ্রাম ভরে একটি বল 40 সেন্টিমিটার লম্বা তারের সাহায্যে ঝোলানো আছে, বলটিকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বলটি কণিবে। এই অঙ্কটা করতে হবে আবার। দেখো তোমরা অঙ্কটা কি তোমাদের পরিচিত অঙ্ক নয়? অবশ্যই পরিচিত অঙ্ক, বিকজ এই অঙ্কগুলো আগেও আমাদের হয়েছে, তাই তো। বেশ, ঠিক আছে, তাহলে আমি আরেকবার পড়ে নিই অঙ্কটা কি বলছে, যে 100 গ্রাম ভরে একটি বল 40 সেন্টিমিটার লম্বা তারের সাহায্যে ঝোলানো আছে এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরালে বলটি কণিবে নির্ণয় করা। ওকে 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 ওকে, নির্ণয় করা যাক। है प्यार नहीं तुमको, तुम याद नहीं हमको, हम याद नहीं तुमको, याद नहीं। ওকে, ঠিক আছে, বেশ, 14 নম্বর অঙ্ক অনেক গান হলো, এই কি ফালতু গান, ওকে, না ফালতু বলে হয়। 100 গ্রাম ভরে একটি, একই ছবি, দেখো ওই জন্য আমি ছবিটা মুছতে চাইছিলাম না, তখন ব্যাপারটা বুঝতে পারো তো। সো একটা আরম্ভ ও থেকে ঝোলানো আছে একটা সুতোর সাহায্যে, লেন্থ কত বলেছে, 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, এল ইকাল টু, ওকে। এখানে একটা বস্তু, এখানে সেই বস্তুটা আছে, তো সে আবার একটা অনুভূমিক বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, দেখো যার রেডিয়াস এখানে বলে দিয়েছে মনে হয় সিম্পলি, রেডিয়াস বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ওকে, 10 সেন্টিমিটার। সার্টেন একটা টাইমে তার প্রান্তীয় ধরলাম এখানে এসে পৌঁছেছে, তখন তার ওজন, ভর কি বলে দিয়েছে, কিছু ভর যাই বলুক, আমি এখানে এমই ধরবো, ঠিক আছে। 100 গ্রাম বলে দিয়েছে অবশ্যই, এম। সো এম নিচের দিকে কাজ করবে এমজি, এদিকে এটা এল সমান 40 সেন্টিমিটার, এখানে কাজ করবে তার, এখানে টি হচ্ছে টান, টিও কি বলে দিয়েছে, টি বার করতে হবে, টি মনে বলে দেয়নি, সব বলে থাকতে তো বেরিয়ে যেত সব কিছু। টি টি হচ্ছে টান, তো এদিকে থাকবে, এটা ধরলাম থিটা লম্বের সঙ্গে কোণ, এটাও বলে দেয়নি। সো বেশ, টি কস থিটা, কিছু না বলে দেখ, কিছু তো বলে দিয়েছে, ওই মেলা টি সাইন থিটা। তো আমি জানি আবার এদিকে তার অপকেন্দ্র বলটা কাজ করবে এম, কিন্তু এখানে আমাকে কৌণিক বেগ বার করতে বলেছে, আই থিঙ্ক কৌণিক বেগ, হ্যাঁ। সো আমি কিন্তু আর এম ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলায় থাকবো না, হ্যাঁ, আমি এম ওমেগা স্কোয়ার আর এই ফর্মুলার দিকেই অঙ্কটা করে করবো। বেশ, এবার আমাকে যে কাজটা করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে ইকুয়েশনগুলো লিখতে হবে, দেখো। সো টি সাইন থিটা
ইকুয়াল টু এম ভি স্কোয়ার, সরি এম ওমেগা স্কোয়ার আর, আর টি কস থিটা ইকুয়াল টু এম জি। সো ইফ আই ডিভাইড ইট, কি আমি কোনভাবে করা যায় বলো, তোমরাই বলো। দেখো টি এর ভ্যালুটা কি বলা আছে? না, টি এর ভ্যালুটা বলা নেই। দেখো কোন কোন ভ্যালু বলা আছে, এম এর ভ্যালু বলা আছে, আমাকে বলা আছে আচ্ছা বেশ ঠিক আছে, অসুবিধা কোথায়, আমি যদি দুটোকেই ডিভাইড করে ভি স্কোয়ার বাই আর জি টার্মে আনতে পারি, সেহেতু আমার এটা সহজে হয়ে যাচ্ছে, তাই তো? বেশ, আর ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। সো আমি এক্ষেত্রে দেখতেই পাচ্ছি আবার যে আমি কি করতে পারছি, এটাকে ট্যান থিটা, অবশ্যই ট্যান থিটা, তাই সাইন থিটা, এটাকে 1 আর 2, ডিভাইডিং 1 and 2 উই গেট ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বাই জি, এম এম আর টি টি ক্যান্সেল বাই হয়েছে। এবার এখানে তুমি একটা জিনিস দেখতে পারো, এখানে তুমি একটা জিনিস দেখতে পারো, এখানে সুতো দৈর্ঘ্য বলেছে কত, 10 সেন্টিমিটার, আর এইটাতে 40 সেন্টিমিটার। সো এই ত্রিভুজটা আমি ধরলাম ও বি এ, ও এ বি ত্রিভুজ, সেটা একটা সমকোণী ত্রিভুজ, তার লম্ব কোনটা, থিটা কোণের সাপেক্ষে ও বি, বাই অতিভুজ কোনটা, সরি লম্ব হচ্ছে এবি, সরি লম্ব এবি, এবি বাই ওবি, এটা সাইন থিটা, সাইন থিটা। দেখো সাইন থিটা মানে এখানে সাইন থিটা, এবির মান জানি 10 সেন্টিমিটার বাই 40, মানে সাইন থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 1/4, সাইন থিটা আমরা পেয়ে যাচ্ছি 1/4। তাহলে কস থিটা কী হবে, জানি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা গেল 1, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 1/16, তাহলে √5/4, তাই তো? 16 হ্যাঁ, সরি √15/4, √15/4 এটা আসছে। সো ট্যান থিটা আমরা পেয়ে যাচ্ছি এই থেকে, দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা সমান ওমেগা স্কোয়ার আর মানে কত 10/জি, জিকে এখানে ধরতে বলা আছে কিছু পারমানেন্টলি না, সো ঠিক আছে আমরা 980 ধরলাম। আর সাইন থিটা বাই মানে এদিকে সাইন থিটা ভ্যালু আছে 1/4 বাই √5/4 ইকাল টু ওমেগা স্কোয়ার ইন্টু বাই 98। সো 1/√5, বাজে আটগুলো কেন হচ্ছে না আমার, হ্যাঁ, ওমেগা স্কোয়ার বাই 98, সো ওমেগা স্কোয়ার ইকাল টু 98/√5। দেখি ক্যালকুলেশন কি বলছে, কতদূর কি হলো, কতদূর কি হলো, √98/√5, কিছু গন্ডগোলের সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, ও হো হো, ছি, এটা √15 হবে, ছি আমার লেখার গুলোর জন্য প্রবলেম হচ্ছে, এগুলো √15 হবে, √15 হবে, আমি এটা একটা দেখতেই পাইনি, ছি। সো এটা √15 হবে, দেখি এবার কী হচ্ছে, 98/√15, এবার আশা করছি চলে আসবে, হ্যাঁ একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চলে এসছে, 5.03, তাই তো 5.03 রেড পার সেকেন্ড, 5.03 রেড পার সেকেন্ড ওমেগা ইকুয়াল টু। দেখো তোমরা অবশ্যই জানি এটা ঠিক করবে, তোমরা ভুল করবে না, আমার এটা জাস্ট আমার লেখার ভুলের জন্য, এটা লেখা খারাপ হওয়ার জন্য এরকম হয়েছে, ওকে। সো ঠিক আছে, তারপরে অঙ্ক, 500 গ্রাম ভরে একটি বস্তুকে 2 মিটার লম্বা তারের সাহায্যে এক প্রান্ত বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যদি তারটি 4.84 কেজি ফোর বলের জন্য ছিঁড়ে যায়, মানে এটা কিন্তু টার্ন বলে দিয়েছে, হ্যাঁ, তাহলে মিনিটে সর্বোচ্চ কতগুলি পাক খাবে, এবার দেওয়া আছে জি ইকুয়াল টু 9.8 মিটার পার স্কোয়ার। ছবি আমি রাফ করবো না, বিকজ ছবি কিন্তু আমার একই হবে, ঠিক আছে। তো দেখা যাক কী আছে, দেখো এই অঙ্কটা পুরোপুরি আমি মুছে দিচ্ছি, তারপরে আমি এখানে 4.84 কেজিএফ যেটা বলা আছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই নিউটন বা ডাইনে করে নিতে হবে। কত নম্বর অঙ্কটা, 15 নাকি, কত নম্বর অঙ্কটা 15। 500 গ্রাম ভর এবং 2 মিটার লম্বা তার, তো এইটা তারের লেন্থ, এটা কোল চেঞ্জ করবো আমি, 2 মিটার করবো, 2 মিটার করবো। আর কিছু বলেছে, আর কি বলে দিয়েছে এখানে, কই তারের সাহায্যে না, আমাকে আর বলে দেয়নি, তো বেশ ঠিক আছে, নো প্রবলেম, আর এর মানটা আমি জানি, মানে এল সাইন থিটা হবে, বেশ ঠিক আছে। এবার আমাকে যেটা বলে দিয়েছে, দেখো টার্ন যেটা বলে দিয়েছে টি, সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে 4.84 কেজিএফ, তাই তো 4.84, টার্ন টি সমান হচ্ছে 4.84 কেজিএফ, মানে কেজিএফ, এটাকে আমাকে এবং উলম্বের সঙ্গে কোন থিটা ধরে দিয়েছি, বেশ ওকে, নো প্রবলেম, কেজিএফ, ওকে। দেখো এবার তোমরা ছবিটা বোঝার চেষ্টা করো, ছবিটা টি
অনুভূমিক এদিকে কাজ করছে এবং বাকিগুলো এটা। ওকে, এবার জাস্ট আমি সিম্পলি এটা একটা ইকুয়েশন থেকে হয়ে যাবে অঙ্কটা খুব সহজেই। দেখো আর ইকাল টু হচ্ছে এল সাইন থিটা, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এটা আমরা আগের দিনের ভিডিও থেকে জেনেছি যে আর ইকাল টু এল সাইন থিটা কি হচ্ছে, আর বা এল ইকাল টু সাইন থিটার ত্রিভুজ ও এ বি ত্রিভুজ থেকে পাই। ওকে, আস্তে আস্তে তাহলে টি, দেখো তাহলে এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু হচ্ছে কত, এটা অপকেন্দ্র বল যোগানকে দেবে টি সাইন থিটা, টি সাইন থিটা। আর আর মানে আমরা কি জানি, এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা, আর এই ভ্যালুটা পুট করে দিলাম টি সাইন থিটা। তো জাস্ট সিম্পলি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হলো, এবার আমাকে যেটা দেখতে হবে, দেখো ওমেগা স্কোয়ারে ভ্যালু বার করতে হবে টি বাই এম এল। সো ওমেগা ইকাল টু রুট টি বাই এম ইন্টু এল। এতটা পর্যন্ত কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে? এবার আমাকে এইটাকে টার্নটাকে আমাকে নিউটনে করে নিতে হবে। টি সমান বলেছে 4.84 কেজিএফ, 4.84 ইন্টু 9.8। ওকে, সো ওমেগা 4.84 ইন্টু 9.8 বা এম এর ভ্যালু কত বলেছে দেখো, এম এর ভ্যালু 500 গ্রাম ভর। ওকে, নো প্রবলেম, 0.5 করলাম আর 2 মিটার। এবার আমি এটাকে জাস্ট নিচে তো 2 চলে 1 চলে আসবে, তো রুট 4.84 ইন্টু 9.8, দেখো যেটা অ্যান্সার আসবে। এবং কি বলেছে এটা মনে হয় কতগুলি পাক খাবে। আচ্ছা, তো ওমেগা বার হলো আমার এখানে, যেটা ওমেগা বার করলাম। তাহলে আমরা জানি এক্ষেত্রে যে যদি আমরা ওমেগা বার করতে পারলাম, এক্ষেত্রে 4.88 অ্যান্সার এসছে। সো টেন্স টু 4.89 র্যাড পার সেকেন্ড ওমেগা। এবার আমি জানি আবর্তন সংখ্যা নির্ণয় করাটা আমাদের উত্তম ফর্মুলা আছে, θ/2π। তার আগে এটা কি বলেছে, মিনিটে বলেছে। হ্যাঁ, মিনিটে কবার আবর্তন খাবে, মিনিটে কতবার আবর্তন হবে, মানে আমাকে অবশ্যই তাহলে 1 মিনিটে সেটা থিটাটা বার করে নিতে হবে। থিটা বার করার জন্য কী করতে হবে দেখো, বা এটাকে আমরা সিম্পলি একটা ফর্মুলা থেকে পুট করতে পারবো। দেখো আমরা যেটা দেখেছিলাম ওমেগা ইকাল টু 2πn, তো তাহলে 1 মিনিটের জন্য এটা আমি 1 সেকেন্ডের জন্য করেছিলাম, তাহলে 1 মিনিট হলে ওমেগা ইকাল টু, দেখো তাহলে আমাকে এন এর মানটা বার করতে হবে, কতবার সে পূর্ণাবর্তন সম্পন্ন করছে। সো আমি এটাকে বলতেই পারি যে ওমেগা বাই 2π, কিন্তু সেটা হলো 1 সেকেন্ডে। তা 60 সেকেন্ডে বা 1 মিনিটে কত, ওমেগা ইন্টু 60/2π। তাহলে ওমেগার ভ্যালু এখানে 6.89 ইন্টু 60/2π বসিয়ে দাও। 60 ইন্টু 6.89 বাই 2 ইন্টু পাই, যে ভ্যালুটা আসছে তোমরা এখান থেকে দেখতে পারো 65.79 বার। তো 65.79 তো একটা খুব বাজে অ্যান্সার। তো এটা যেহেতু আমি আবর্তন সংখ্যা, যেহেতু সেটাকে আমি 66 টেন্স টু 66 বা এটা আবর্তন করছে। ঠিক আছে, আর দুটো অঙ্ক আছে, দেখা যাক। একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে পাক নিচ্ছে। এটা বোঝা গেল তো বোঝা গেল তো। এই অঙ্কটা একটু জটিল ছিল না, কিছু ছিল না। এম আর ওমেগার মানটা বার করে নিলাম, আর এই জায়গাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। ওমেগা ইকাল টু 2πn, আমরা কম্পাঙ্কের যেটা আমরা সূত্র পেয়েছিলাম, কম্পাঙ্ক এবং কৌণিক বেগের যে রিলেশন, সেখানে আমরা দেখেছিলাম ওমেগা হলো 2πn, এটা 1 সেকেন্ডে। সো আমরা যখন এটাকে আমি দেখেছিলাম, যখনই আমি সেটাকে মিনিটে কনভার্ট করছিলাম বা যে সেকেন্ডে কনভার্ট করছিলাম, তখন 60 করছিলাম, তাই তো, n/60। সো যাই হোক, এবার আমি যখন দেখবো যে আমাকে এন এর ভ্যালুটা এখানে বার করতে হবে, এন এর ভ্যালুটা। সো আমি যখন এন এর ভ্যালুটা বার করবো, তাহলে এইটাকে যদি আমি, এটা মিনিটে আছে আমার, তো এটাকে সেকেন্ডে করতে হলে n/60। তাহলে এবার n ইকাল টু ওমেগা বাই 2π, এইটা 1 সেকেন্ডে তার কম্পাঙ্ক 1 সেকেন্ডে সে কত রাউন্ড কত পাক ঘুরবে। তাহলে ওমেগা বাই 2π হলো, তাহলে 60 সেকেন্ডে কত পাক ঘুরবে, ওমেগা ইন্টু 60/2π, ঐকিক নিয়ম, 1 সেকেন্ডে এত পাক, তো 60 সেকেন্ডে এত পাক, নো প্রবলেম। বেশ, এবার পরে অঙ্ক দেখো। একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, পাথরটি ব্যাংকিং কোণ 10 ডিগ্রি বলেছে। তাহলে যদি পথ ও গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হয়, তবে গাড়ির সর্বোচ্চ বেগ কী হবে যাতে গাড়িটি উল্টে না যায়, এবং কত বেগ কত হবে যাতে গাড়িটি হড়কে না যায়। খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা কিন্তু, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা দুটো ফর্মুলা আমরা দেখেছিলাম, একটা আমরা করব ঘর্ষণ ছাড়া, একটা আমরা করব ঘর্ষণ দিয়ে। যখন গাড়িটি উল্টে যাবে না, গাড়ি উল্টে যাবে কিন্তু সেটা অনলি ফর ব্যাংকিং অ্যাঙ্গেল, সেখানে কিন্তু ঘর্ষণ কোনো কাজ করবে না, উল্টে যাচ্ছে, এর সঙ্গে ঘর্ষণের কোনো সম্পর্ক নাই।
গাড়ি পিছলে যাচ্ছে বা গাড়ি হড়কে যাচ্ছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ করার ক্ষেত্রে বা স্লাইড করবে এই ধরনের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ঘর্ষণটাকে রেফার করবো। আমি বলেছিলাম এটা প্রথম দিনের ক্লাসেই বলেছিলাম। গাড়ি যখন হড়কে যাবে বা পিছলে যাবে তখন উই উইল মেজার দ্য ফ্রিকশন, কিন্তু গাড়ি যখন মানে উল্টে যাওয়ার সম্ভাবনা তখন আমরা জাস্ট ব্যাঙ্কিং অ্যাঙ্গেলটা মেজার করবো। ব্যাঙ্কিং অ্যাঙ্গেল আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, ওই ফর্মুলা থেকে। দেখো কি আসছে, তাহলে কি বলেছে যে 400 মিটার ব্যাসার্ধ, এখানে আর বলে দিয়েছে 400 মিটার, আর ইকুয়াল টু 400 মিটার, 400 মিটার। আর পাথরটি ব্যাঙ্কিং কোণ থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি, 10 ডিগ্রি, ওকে নো প্রবলেম। আর কি হবে যে বেশ ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.2। সো ফার্স্ট অঙ্কর ক্ষেত্রে আমি গাড়িটি উল্টে যাওয়ার ক্ষেত্রে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তোমরা বুঝতে পারছো? ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। কি করতে বলেছে আমাকে? বেগ বার করতে বলেছে নাকি? হ্যাঁ, তো বেগ, সো ভি সমান রুট ওভার ট্যান থিটা ইন্টু আর জি, ভি ইকুয়াল টু টেন ডিগ্রি বলে দিয়েছে, দেখবে তোমরা। আর এই ভ্যালুটা কত আছে? 400 মিটার, সবই মনে হয় এটা আছে, বেশ নো প্রবলেম। 400 ইন্টু 9.8। আমি একটুও জটিলতা যাব না, আমি পুরোপুরি এটাকে ক্যালকুলেশন বেস্ট করবো। ট্যান 10 ডিগ্রি ইন্টু 400 ইন্টু 9.8, হ্যাঁ দেখো 26.290, মানে 26.29 মিটার পার সেকেন্ড, 26.29 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দ্বিতীয় যে কন্ডিশনটা আমাকে বলেছে, গাড়িটি যদি হড়কে না যায়, গাড়িটি হড়কে বা যেটা স্লিপ বলেছে, স্লিপ করার ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তোমরা কেউ বলো আমাকে চট করে। একটা বড় ফর্মুলা ছিল তখন, ভি ম্যাক্স যে ভেলোসিটিটা আমরা পাই, ভি ম্যাক্স রুট ওভার আর জি ট্যান থিটা প্লাস মিউ 1 মাইনাস মিউ ট্যান থিটা। তোমরা দেখে বলো এই ফর্মুলাটায় আমি কিছু কি ভুল লিখেছি? হ্যাঁ স্যার, এটা লম্বর চিহ্ন, এখানে লম্ব কি করে এলো? প্লাস লেখা আমার খারাপ, ট্যান থিটা প্লাস মিউ বাই ওভার ম্যাক্স, ব্যাস এখানে আমি ঘর্ষণ গুণাঙ্ক পাচ্ছি মিউ 0.2 আমাকে বলে দিয়েছে। দেখো জাস্ট ফর্মুলা আমি এখানে যে 400 ইন্টু 9.8 10 ডিগ্রি প্লাস মিউ 0.2 বাই 1 মাইনাস 0.2 ইন্টু 10 ডিগ্রি, মান বসাও, কিচ্ছু না, কেবল ক্যালকুলেটারের কাজ এখানে, খেলবে কে? ক্যালকুলেটার। ওকে, 400 ইন্টু 9.8 ইন্টু রুট ওভার, দেখো 10 ডিগ্রিজ ইন্টু, সরি প্লাস নাকি, প্লাস 0.2 বাই 1 মাইনাস 0.2 10 ডিগ্রি, মনে হয় ব্র্যাকেট দরকার আছে, ব্র্যাকেট দিতে হবে, দিয়ে দিচ্ছি। ইউ ক্যান সি 39.10, আমি না করে বলছি না, আমি করেই বলছি, 39.10 মিটার পার সেকেন্ড। সো এই ভেলোসিটিটা নিয়ে যদি চলে তাহলে সে এর থেকে বেশি বেগ নিয়ে চললে সে হড়কে যাবে বা স্লিপ করবে, এবং এর থেকে বেশি বেগ নিয়ে চললে সে উল্টে যাবে। ঠিক আছে, আর কি আছে? হ্যাঁ, আর একটা অঙ্ক আছে, করেই দিই। 1,500 কেজি ভরে একটি মোটর গাড়ি একটি 20 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার পথে 12.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। রাস্তার গাড়ির মধ্যে কি পরিমাণ ঘর্ষণ বল ক্রিয়া করলে গাড়ি হড়কে যাবে না, আর হড়কে যাবে না, এবং কি বলছে, এবং এই বল ক্রিয়াশীল হওয়ার জন্য ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? বেশ, ঘর্ষণ গুণাঙ্ক কত হবে বলতে বলেছে, এবং কত বল ক্রিয়া করলে সেটি ঘটে যাবে না। দেখো প্রথমে আমি ঘর্ষণ গুণাঙ্কটা বার করে নেবো, ঠিক আছে, সেকেন্ড অ্যান্সারটা আমি আগে করবো। 17, লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক এই সেট 2 থেকে। আর বলে দিয়েছে কত? 20 মিটার ব্যাসার্ধের, এম বলে দিয়েছে 1,500 কেজি ভর, আর বেগ বলে দিয়েছে কত?
বেগ বলে দিয়েছে 12.5, অঙ্ক খুঁজে পাচ্ছিলাম না আমি, 12.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো আমরা একটা ফর্মুলা কিন্তু জানি, ট্যান থিটা, ওই ফর্মুলা যাচ্ছি না, মিউ এম জি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। প্রশ্ন আসতেই পারে যে এখানে কি করে এটা আসছে, এম ভি স্কোয়ার বাই আরটা কি, এটাতে অপকেন্দ্র বল। যখন এটা কি বলেছে, এটা মোটর গাড়ি বলেছে, সো যখন এই মোটর গাড়িটা আমার কোনো একটা বৃত্তাকার পথ অতিক্রম করবে, তখন তার যে বৃত্তাকার পথ অতিক্রম করার জন্য যে প্রয়োজনীয় অপকেন্দ্র বলের সরবরাহ কে করবে, যে এই যে ঘর্ষণ বলটা। তাই জন্য আমি ঘর্ষণ বল মিউ এম জি, আমরা জানি ঘর্ষণ বলের মানটা মিউ এম জি হবে, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তা আমি এটাকে আমি ডাইমেনশনালি চেক করতে পারি, অবশ্যই সেম হবে। সো দেখতে পারি মিউ এম জি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। মিউর মানটা কত আসবে, এম কেটে যাচ্ছে, ভি স্কোয়ার বাই আর জি। আমরা তো আরটা হয়ে দেখতে পারি, তাই না, ট্যান থিটা সমান জানি আমরা মিউ, আবার কি ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। সো বাই কম্পেয়ারিং 1 and 2, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু মিউ। দেখো তো মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বলতে কত, এখানে দেখো ভি স্কোয়ার হচ্ছে 12.5, তার হোল স্কোয়ার বাই আর মানে 20 ইন্টু জি মানে 9.8। মিউ মান আপাতত এটাই আসবে মনে হচ্ছে আমার, দেখে নিতে হবে, 12.5 বাই 20 ইন্টু 9.8, মিউর মানটা আসছে 0.79, মানে টেন্স টু 0.8, মিউ তো একটা এককবিহীন রাশি। সো এটাই হলো মিউ। আর কি আমাকে বার করতে বলেছে, অপকেন্দ্র বলটা না কি না, এই বল ঘর্ষণ অঙ্ক কত হবে, আর কি বলতে বলেছে যে কি কত পরিমাণ ঘর্ষণ বল কে করলে। সো এফ এর মানটা আমি যে কোনো একটা সমীকরণ থেকে বসাতে পারি, সেটা হচ্ছে মিউ এম জি করে দিচ্ছি 0.8 ইন্টু এম কত বলেছে এখানে, কত বলেছে 1500 ইন্টু 9.8, এফ এর মান এটা আসবে 0.8 ইন্টু 1500 ইন্টু 9.8। দেখো একটা হিউজ অ্যামাউন্টের বল হচ্ছে 11760 নিউটন, 11760। সো ঘর্ষণ বলের মান এটা, আর ঘর্ষণ গুণাঙ্কের মান 0.8। আশা করছি অঙ্কগুলো তোমাদের বোধগম্য হয়েছে, মাথায় কিছুটা হলেও ঢোকাতে পেরেছি। সো এই সঙ্গে আমাদের সার্কুলার মোশন এর ইতি আমরা ঘোষণা করলাম। বেশ বড়ই ভিডিও হয়ে গেল এটা, 47 মিনিট 37 সেকেন্ড। আচ্ছা ওকে, আর দেরি করছি না, এবার আমরা হয়তো কেমিস্ট্রি নিয়েও ভিডিও আনতে পারি। তো till then keep watching these videos and keep supporting me and keep working hard physics. Okay, goodbye.